হ্যালো ভিউয়ার্স, এমএস শিক্ষানিকেতনে সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনাত্তরী কাব্য সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেব কবি সম্পর্কে বা কবি পরিচিতি সম্পর্কে। তার মধ্যে জানব কবির জন্মসন, কবির মৃত্যুসন, মূল গ্রন্থের নাম, গ্রন্থটির প্রকাশকাল এবং আরও অন্যান্য তথ্যগুলো আমরা জেনে নেব। দেখা যাক। কবির জন্মসন 1861, কবির মৃত্যুসন 1941, মূল গ্রন্থের নাম সোনাত্তরী। গ্রন্থটির রচনাকাল 1298, গ্রন্থটির প্রকাশকাল 1894 খ্রিস্টাব্দ। কবির প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল। কবিতাটি কী ধরনের কবিতা? কবিতাটি একটি রূপক কবিতা। কবির কয়েকটি গ্রন্থের নাম আমরা জেনে নেব, যেমন কড়ি ও কোমল, জন্মদিনে, শেষ লেখা, আরোগ্য, গীতাঞ্জলি, গীতালি ও গীতিমাল্য। আর সং অফারিংস রচনার জন্যে 1913 খ্রিস্টাব্দে বা 13 সালে কবি নোবেল পুরস্কার পান। এটা গেল আপনাদের কবি পরিচিতি। আমি আরেকবার বলে দিই। তাহলে কবিগুরু 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। সালটি ছিল 1861। এরপরে তিনি বিভিন্ন তত্ত্বাবধানে বড় হতে থাকেন। বড় হওয়ার পর তিনি কাব্য, উপন্যাস, গল্প, নাটক ইত্যাদি রচনার মধ্যে দিয়ে তিনি শিরোপা পেলেন বিশ্বকবি। এবং অল্প সময়ের মধ্যে 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ অর্থাৎ সং অফারিংসের জন্য তিনি পেলেন প্রথম বাঙালি কবি হিসেবে বা এশীয় হিসেবে নোবেল পুরস্কার। এরপরে কবি শেষমেশ 1941 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটা গেল কবি পরিচিতি। এবার আমরা সোনাত্তরী কাব্য সম্পর্কে আলোচনা করব। সোনাত্তরী কবিতাটি একটি রূপক কবিতা, আর সোনাত্তরী কবিতারই কাব্যের নাম হলো সোনাত্তরী। সোনাত্তরী কবিতায় কবি দুটো অর্থ ব্যবহার করেছেন, একটি সাধারণ অর্থ আর দ্বিতীয়টি হলো বাহ্যিক অর্থ বা অভ্যন্তরীণ অর্থ বা দার্শনিক অর্থকে কবি ব্যবহার করেছেন। সাধারণ অর্থ কবি ব্যবহার করেছেন একজন কৃষক একাকী কোনো বর্ষার সময় এক প্রান্তরে অর্থাৎ মাঠে বা কৃষিক্ষেত্রে একটা ছোট্ট জমিতে তিনি কি করেছেন? ফসল ফলিয়েছেন এবং সেই ফসলকে তিনি কেটে আঁটি আঁটি করে বেঁধে রেখেছেন। আর সেই সময় বর্ষার মেঘ চারিদিকে গর্জে ওঠে, একদম নদী যেন মনে হচ্ছে ফুলে ফেঁপে উঠেছে ও নদীর জল যেন মনে হচ্ছে বর্ষা অর্থাৎ বল্লমের মতো আকার ধারণ করেছে। এরপর এক সময় কবি যখন বসে আছেন সে সময় এক মাঝি নৌকা নিয়ে চলে আসে। সেই মাঝিকে ছিল কবির প্রায় মনে হয় চেনা, সেই মাঝিকে কবির ছিল প্রায় চেনা। তিনি তাকে ডাকলেন এবং নদীর কূলে নৌকাটাকে ভেড়ানোর জন্যে বললেন। এরপর
নদীটা এরপর নৌকাটা লাগালে কবিতার সমস্ত ফসলগুলো কেটে যে আঁটি আঁটি করে রেখেছিলেন সেগুলি নৌকোতে তিনি ভরে দিলেন। ভরে দেওয়ার পর কিন্তু নৌকোতে আর শেষমেশ কবির জায়গা হয়নি, কারণ সে নৌকাটা কবির ফসলে অর্থাৎ কৃষকের ফসলে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তাই কৃষকরূপী কবির ফসলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এবার আপনাদের সামনে সোনাত্তরী কবিতাটি সম্পর্কে আলোচনা করব। সোনাত্তরী কবিতাটি একটি রূপক কবিতা। কবিতাটিতে কবি রূপকের আড়ালে দুটি অর্থে ব্যবহার করেছেন, একটি সাধারণ অর্থ আর একটি হলো দার্শনিক তত্ত্ব বা অভ্যন্তরীণ অর্থকে ব্যবহার করেছেন। প্রথমেই তিনি সাধারণ অর্থে ব্যবহার করেছেন একজন কৃষক, সে তার শ্রম দিয়ে ছোট্ট ক্ষেতে কী করেছেন, সে ফসল ফলিয়েছেন। সেই ফসল নদীর তীরে অর্থাৎ গ্রাম পার হয়ে গিয়ে নদীর তীরে সেই ছোট্ট জমিতে ফসল কেটে সে সমস্ত ফসলগুলিকে আঁটি আঁটি করে রাখছেন এবং সেই সময় বর্ষার প্রকোপে নদী একদম ক্ষুরধার বা জলস্রোতে যেন ভরে উঠেছে। আর সেই সময় একজন মাঝি নৌকা নিয়ে চলে আসছে। সে মাঝি ছিল কবির প্রায় চেনা। সেই সময় কবি মাঝিকে নৌকাটা ঘাটে এনে বা পাড়ে এনে লাগাতে বললে সেই নৌকা লাগিয়ে দেয় এবং কবির সমস্ত সব ফসলগুলো কি করলেন, নৌকোতে চাপিয়ে নিলেন এবং নৌকাটা কী হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। তার ফলে আর নৌকায় কোনো জায়গা ছিল না। এরপর কবি নৌকোতে নিতে বললে সেই মাঝি নৌকোতে নিতে অস্বীকার জানায়। এটা গেল সাধারণ অর্থ। এবার আপনাদের সামনে একটা দার্শনিক অর্থ বা দার্শনিক তত্ত্ব আলোচনা করব। এই কবিতায় কবি রূপে অর্থাৎ কৃষক রূপে কবির আবির্ভাব ঘটিয়েছেন। কবি কী করেছেন, তার সমস্ত জীবনে শ্রম দিয়ে কী করেছিলেন, সাহিত্য সাধনা করে তিনি সাহিত্যের ফসল ফলিয়েছিলেন। সেই সাহিত্যের ফসলকে এক সময় কবি কী করেছিলেন, সমস্ত একটি নৌকার উপর চাপিয়েছিলেন, কারণ সেই নৌকোতে তিনি তার সমস্ত ফসলকে ভরে রাখবেন মনে করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল একসময় সমস্ত ফসল চাপলেও কবির কিন্তু আর চাপা হয়নি, কারণ মহাকালের নিয়মে কোনো মানুষই চিরস্থায়ী নয়। যার জন্ম হবে সে একদিন মৃত্যুবরণ অবশ্যই করবে। তা কবির ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। কবির সমস্ত সব কিছু ফসল থাকলেও কবি কিন্তু আজ পৃথিবীতে নেই। পৃথিবীতে বা মহাকালের নিয়মে ধন মান সম্পদ সমস্ত সব কিছু, যৌবন সমস্ত সব কিছু চঞ্চল, তা সব কিছু কালের নিয়মে বিলীন হয়ে যায়। কিন্তু যার খ্যাতি যশ থাকে সে পৃথিবীতে চিরস্থায়ীভাবে বেঁচে থাকে। তাই কবি আজকে কালের নিয়মে বিলীন হয়ে গেলেও তার যে সাহিত্য সম্ভার বা তার যে উৎপাদিত কৃষি ফসল তা আমাদের কাছে রয়ে গেছে। এটা হলো অভ্যন্তরীণ অর্থ বা দার্শনিক তত্ত্ব। এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন অর্থসহ জেনে নেব। দেখা যাক। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। তাহলে গগনে মানে পৃথিবীতে, গরজে মানে গর্জন করা বা গর্জে ওঠা। মেঘ ঘন বর্ষা মানে বর্ষাকাল। কুলে মানে নদীর তীরে। একা অর্থাৎ একাকী। বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া। রাশিকৃত মানে রাশি বলতে প্রাচুর্য বা অনেক অর্থে রাশি শব্দটা ব্যবহার করেছে। ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। তাহলে ভাড়া বলতে কবি যে তার অর্থাৎ কৃষক যে তার ফসল কেটে রেখেছেন এবং সেটাকে যে বেঁধে রেখেছেন সেটা অর্থে ভাড়া শব্দটা ব্যবহার করেছেন। ধান কাটা হলো সারা, ধান কাটা শেষ হয়েছে। যে ভরা নদী ক্ষুরধারা খর পরশা, অর্থাৎ কবি যে
কৃষিক্ষেত্রতে বসে আছেন বা কৃষক যে কৃষিক্ষেত্রে বসে আছেন সেই কৃষিক্ষেত্রের ধারে নদীটা কি হয়েছে, একদম ক্ষুরধারা আকার ধারণ করেছে। ক্ষুরধারা মানে প্রচুর জল নিয়ে নদীটা যেন আছড়ে পড়ছে। খরপরশা মানে এটা একটা বর্ষা অর্থাৎ বল্লম জাতীয় অস্ত্র, যা দিয়ে কী করা হতো, প্রাচীনকালে পশু শিকার করা হতো। সেই খরবর্ষার মতোই যেন নদীটা আছড়ে পড়ছে, যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তাহলে কবি ধান কাটতে কাটতে অর্থাৎ কৃষক রূপী কবি ধান কাটতে কাটতে বর্ষা এগিয়ে আসলো। তাহলে আমরা অর্থগুলো জেনে নেব এবার, বা সাইডে আমরা অর্থগুলো লিখে লিখে জেনে নেব। গরজে, গরজে মানে গর্জন করা। রাশি রাশি মানে প্রচুর অর্থে। ভাড়া ভাড়া মানে এরা আসলো খরপরশা। খরপরশা, খরপরশা মানে বর্ষা বা বর্ষা জাতীয় কোনো একটা অস্ত্র। তাহলে আমরা আরেকবার জেনে নেব। গরজে, গরজে মানে গর্জন করা। রাশি রাশি মানে প্রচুর অর্থে বা প্রাচুর্য অর্থে রাশি রাশি শব্দটা ব্যবহার করা হয়েছে। ভাড়া ভাড়া মানে এখানে কবি ধানের যে আটি কেটে রেখেছেন সে অর্থে ব্যবহার করেছে। খরপরশা, খরপরশা মানে বর্ষা জাতীয় কোনো প্রকার অস্ত্র। তাহলে আরেকবার কবিতা সম্পর্কে আমরা জেনে নিই। তাহলে কৃষক রূপী কবি কি করেছেন, তার কৃষিক্ষেত্রে ফসল ফলিয়েছেন এবং তিনি সেই ছোট্ট ক্ষেত্রটিতে ফসল কাটতে গিয়েছেন এবং সেখানে কি করেছেন, ফসলটাকে কেটেছেন এবং সেগুলো রাশি রাশি করে বা প্রচুরভাবে জমিয়ে রেখেছেন আটি বেঁধে। সেই সময় কি হয়েছে, প্রকৃতির বুকে অর্থাৎ বর্ষার সময় প্রচুর নদীর বুকে উত্তাল সৃষ্টি হয়েছে। আর কবি ভেবেছেন এবার কি করা যায়। শেষমেশ খরপরশা অর্থাৎ যখন নদীর জল ব্যাপকভাবে আকার ধারণ করেছে, কীরকম বর্ষার মতো, তখন তিনি কিন্তু থমকে উঠেছেন। এবার আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জার সম্বন্ধে দেখব। এটা গেল প্রথম স্ট্যাঞ্জার। এবার আমরা দ্বিতীয় স্তবক ভালোভাবে পড়ে অর্থসহ জেনে নেব। দ্বিতীয় স্তবক দেখা যায়। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরুচ্ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। তাহলে একখানি ছোট ক্ষেত অর্থাৎ কৃষকরূপী কবি কি করেছেন, গ্রাম ডিঙিয়ে বা গ্রাম পার হয়ে তিনি কোথায় গেছেন, ক্ষেতে অর্থাৎ কৃষিক্ষেত্রে বা কৃষি জমিতে তিনি গিয়েছেন। আমি একেলা, আমি একেলা মানে কবি নিঃসঙ্গ অর্থাৎ কবি একাকী, যে চারদিকে বাঁকা জল করিছে খেলা, চারদিকে বাঁকা জল, চারদিকে মানে চতুর্দিকে, চারদিকে মানে চতুর্দিকে বাঁকা জল। এখানে বাঁকা জল বলতে এখানে অনন্তকালের কথা বলা হয়েছে বা মহাকালের কথা বলা হয়েছে। এখানে বাঁকা জল বলতে অনন্তকাল বা মহাকালের কথা বলা হয়েছে। যে পরপারে দেখি আঁকা, পরপারে অর্থাৎ কবি নদীর যে পাড়ে আছে তার পরবর্তী পাড়ে বা বিপরীত পাড়ে তিনি দেখছেন যে তরুচ্ছায়া মসিমাখা। তরুচ্ছায়া মানে তরু মানে গাছ, ছায়া মানে ছায়া, মসি মসি মানে কালি মাখা, তরুচ্ছায়া মসিমাখা, যে গ্রামখানি মেঘে ঢাকা। যে কবি যে ক্ষেতে আছেন, ক্ষেতের পরবর্তী কূলে বা পরবর্তী পাড়ে একখানা গ্রাম আছে, একদম পরিপূর্ণ কিসে ঢাকা, মেঘে ঢাকা। প্রভাত বেলা অর্থাৎ প্রভাত বেলা মানে এখানে সকালবেলা। সকালবেলায় যেমন কোনো একটা দূরবর্তী অঞ্চলে বা দূরবর্তী এলাকায় যদি তাকানো যায় তাহলে আবছা টাইপের দেখায়, তেমনি কবিও সেই এক পাড় থেকে যখন অপর পাড়ে অর্থাৎ গ্রামের দিকে তাকাচ্ছেন তখন মনে হচ্ছে যেন গ্রামখানি মেঘে ঢাকা। গ্রামখানির কতিপয় অংশ দেখা যাচ্ছে, কতিপয় অংশ দেখা যায় না, বা কিছু অংশ বোঝা যাচ্ছে, কিছু অংশ বোঝা যায় না। যে এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এপারে অর্থাৎ কবি গ্রাম ডিঙিয়ে বা গ্রাম পার হয়ে কোথায় গেছেন, কবি তার কৃষিক্ষেত্রে গিয়েছেন বা কৃষকরূপী কবি তার কৃষিক্ষেত্রে গিয়েছেন একেলা। কী করতে, তার সমস্ত সব যে কৃষিজাত ফসল সেই ফসলগুলিকে উদ্ধার করতে। তাহলে এবার এর অর্থগুলো আমরা জেনে নেব। যেমন বাঁকা জল অনন্তকালকে বোঝানো হয়,
বাঁকা জল অনন্তকাল। আর কি পরপারে, পরপারে, পরপারে মানে নদীর ওপারে, নদীর ওপারে। তরুছায়া মসিমাখা, তরুছায়া মসিমাখা। কলমের কালিতে আঁকা, তরুছায়া মসিমাখা মানে কলমের কালিতে আঁকা গাছের ছায়া। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, প্রভাত বেলা। প্রভাত বেলা মানে সকালবেলা। তাহলে দ্বিতীয় স্ট্যাঞ্জারে আমরা কি জানলাম? আমরা কি জানলাম? কৃষকরূপী কবি কি করেছেন? গ্রাম পার হয়ে তিনি তার কৃষিক্ষেত্রে গিয়েছেন, বা তিনি যেখানে কৃষিজাত ফসল উৎপাদন করেন সেখানে গিয়েছেন, অর্থাৎ নদীর পাড়ে। যে চারিদিকে বাঁকা জল মানে সেই তার চারিদিকে অনন্তকাল বা মহাকাল করছে খেলা, মানে সেকে তাকে নিয়ে খেলা করছে। যে পরপারে দেখি আঁকা, পরপারে মানে নদীর পাড়ে, আঁকা যে তরুর ছায়া মানে কালি দিয়ে আঁকা গাছের ছায়া বা কলমের কালিতে আঁকা গাছের ছায়া। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। প্রভাত বেলায় তিনি, অর্থাৎ সকালবেলায় যদি কোনো কিছু দূরবর্তী স্থানে দেখা যায় তাহলে যেন আবছা লাগে বা অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। তেমনি কবি কী করেছেন? সেই পাড়ে গিয়ে যখন দেখছেন অপর পাড়ে গ্রামকে, তিনি খানিকটা দেখতে পাচ্ছেন, খানিকটা দেখতে পান না। তার জন্যে তিনি বলেছেন এপারেতে ছোট ক্ষেত আমি একলা। এখানে ক্ষেত বলতে এখানে জমি বা কৃষিক্ষেত্রকে বোঝানো হয়েছে। এবার আপনাদের সামনে আমি তৃতীয় স্তবক নিয়ে আলোচনা করব। তৃতীয় স্তবক পাঠসহ এবং অর্থসহ আলোচনা করছি। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোন দিকে নাহি চাই। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তাহলে এর আগে আমরা দেখেছি কৃষকরূপী কবি কি করেছেন? তার সমস্ত কৃষিজাত ফসল কেটে আঁটি বেঁধে একটা জায়গায় সমাহার করে রেখেছেন, এবং তিনি কি করেছেন? নদীর কূলে একা বসে আছেন। সেই কূল থেকে দেখেছেন ওপারের গ্রামকে একদম অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে, অর্থাৎ অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যায় না। তিনি তখন দেখেছেন গান গেয়ে তরিবে কে আসে পারে। এবার তিনি তখন দেখছেন কি? গান গেয়ে কোনো এক মাঝি তার নৌকা নিয়ে চলে আসছে, যে দেখে যেন মনে হয় চিনিউয়ারে। এবার কবি অনুধাবন করেছেন যে ওই নৌকোওয়ালাকে বা ওই মাঝিকে দেখে মনে হচ্ছে যেন আমি চিনি তাকে। ভরা পালে চলে যায়, ভরা পাল মানে তার পালটা বাতাসে যেন ভরে উঠেছে। কোন দিকে নাহি চায় মানে কোনো দিকে সে চায় না, অর্থাৎ তাকায় না। যে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, অর্থাৎ সেই মাঝি তার নৌকাটা সামনের দিকে দ্রুত বেগে আগিয়ে নিয়ে আসছেন, তার ফলে নৌকায় কী হচ্ছে? জলটা কেটে যেন দুই ধারে ঢেউগুলি লেগে যাচ্ছে, যে দেখে যেন মনে হয় চিনিহুয়ারে। কবি আবার বলেছেন যে ওই নৌকোওয়ালাকে বা ওই মাঝিকে দেখে মনে হচ্ছে যেন আমি তাকে চিনি। এবার আমরা অর্থগুলো জেনে নেব। তাহলে তরি প্রথমে জানবো। তরি, তরি মানে নৌকা। নৌকা। দু নম্বর কি জানবো? তরি গেল ভরা পালে। ভরা পালে মানে নৌকার পাল বাতাসে ভরা। নৌকার পাল বাতাসে ভরা। নিরুপায় এবার জানব। নিরুপায় মানে উপায়হীন।
নিরুপায় মানে উপায়হীন, মানে যার কোনো উপায় নেই। তাহলে আমরা আরেকবার জেনে নেব যে গান গেয়ে তরিবে কে আসে পারে, অর্থাৎ কবি যখন একাকী নদীর তীরে বা পাড়ে তার উৎপন্ন কৃষি ফসলকে নিয়ে অপেক্ষা করছিলেন, তখন একজন মাঝি তার নৌকাকে নিয়ে সামনের দিকে চলে আসে। দেখে যেন মনে হয় চিনি উহারে। কবি তখন অনুধাবন করেছেন বা মনেও করেছেন যে ওই নৌকোওয়ালার মাঝিকে আমি চিনি, যে ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চাই। ভরা পালে অর্থাৎ নৌকায় পাল বাতাসে ভরা, সে যেন কোনো দিকে আর চাহে না, অর্থাৎ চায় না মানে তাকায় না, না তাকিয়ে সে যেন সামনের দিকে চলে যায়। ঢেউগুলি নিরুপায়, অর্থাৎ নদীতে নৌকা চলার ফলে কী হয়েছে, জল দুই ভাগে ভাগ হয়ে যায়। ঢেউগুলিকে কবি নিরুপায় বলেছেন, মানে উপায়হীন, ভাঙে দুধারে, অর্থাৎ নদীর জল দুই দিকে যেন ভেঙে যায়। দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ কবি আবার বলেছেন ওই ব্যক্তিকে দেখে যেন মনে হয় আমি তাকে চিনি। এবার আপনাদের সামনে চতুর্থ স্তবক আলোচনা করব এবং সেই স্তবকের প্রত্যেকটি শব্দের মানে সহ। এবার চতুর্থ স্তবকটাও দেখা যাক। ওগো তুমি কোথা যাও, যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। কবি কী করছিলেন, ধান কেটে একসময় কুলে অপেক্ষা করছিলেন। সেই সময় কোনো এক মাঝি নৌকা নিয়ে উপস্থিত হয়েছিল, নৌকা নিয়ে। সেই নৌকাওয়ালাকে কবি ভেবেছিলেন বা সেই নৌকার মাঝিকে ভেবেছিলেন যে আমি তাকে চিনি। এরপর তিনি কি বললেন, ওগো তুমি, সম্বোধন করে বলছেন ওগো তুমি কোথা যাও, অর্থাৎ তিনি জিজ্ঞাসা করলেন কাকে, নৌকার মাঝিকে জিজ্ঞাসা করলেন কোথা যাও কোন বিদেশে। তাকে জিজ্ঞাসা হচ্ছে তুমি কোথায় যাবে, কোন বিদেশে যাবে। বলছে বারেক, বারেক মানে আরেকবার, ভেড়াও তরি কুলেতে এসে। তরি মানে নৌকা, ভেড়াও মানে ঘাটে এসে বা কুলে এসে লাগাও, কুলেতে এসে। অর্থাৎ কবি কি বললেন, সেই মাঝিকে, নৌকার মাঝিকে বললেন তুমি একবার যেখানেই যেতে চাও যাও, তুমি নদীতে কুলে এসে একবার নৌকাটা লাগাও। বলছে যেও যেথা যেতে চাও, তোমার যেথা ইচ্ছা সেথায় তুমি যেতে পারো। বলছে যারে খুশি তারে দাও। বলছে সেই আমার উৎপাদিত অর্থাৎ কষ্টার্জিত যে কৃষি ফসল বা সাহিত্য সম্ভার তুমি যাকে খুশি তাকে দাও, যে শুধু তুমি নিয়ে যাও, মানে তুমি শুধু একবারের জন্য এটা নিয়ে যাও। যে ক্ষণিকের হেসে, ক্ষণিক মানে তুমি অল্প সময়ের জন্যে নৌকায়টা ঘাটে এনে লাগিয়ে আমার কষ্টার্জিত কৃষি ফসল বা আমার কষ্টার্জিত যে সাহিত্য সাধনা সেটাকে তুমি নিয়ে যাও। আমার সোনার ধান কুলেতে এসে, অর্থাৎ আমার সোনার ধান বলতে কবির যে সাহিত্য সৃষ্টি, সেই সাহিত্য সৃষ্টিকে কোথাও তুমি নিয়ে যাও। তাহলে আমরা এইখানকার যে সমস্ত শব্দের অর্থগুলো আছে সেগুলো জেনে নেব। অর্থ, অর্থ তাহলে অর্থ কি কি আছে দেখে নেব। বারেক, বারেক মানে আরেকবার। বারেক মানে আরেকবার। দু নম্বর কি আছে, ভরা পালে। ভিড়াও, দু নম্বর কি আছে, ভিড়াও। ভিড়াও মানে থামাও। তৃতীয় নম্বর কি আছে দেখে নেব। তৃতীয় নম্বর আছে ক্ষণিক। ক্ষণিক মানে অল্প সময়। ক্ষণিক মানে অল্প সময়। আর তারপরে আছে সোনার ধান। সোনার ধান মানে কবি সৃষ্টি। তাহলে বারেক মানে আরেকবার, ভেড়াও মানে থামাও, ক্ষণিক মানে অল্প সময়, আর সোনার ধান মানে কবির সৃষ্টি। অর্থাৎ কবির যে সৃষ্টি সেটাকে বলা হয়েছে সোনার। এবার আপনাদের সামনে পঞ্চম স্ট্যাঞ্জার কবিতাসহ এবং কবিতার অর্থসহ আলোচনা করব।
দেখা যাক কবিতাটা। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলেই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এবার কবি কি করলেন, আমরা এর আগে দেখেছি কবি তার সমস্ত অর্থাৎ কৃষকরূপী কবি তার সমস্ত কষ্টার্জিত ফসল বা তার অর্থাৎ কবি তার সাহিত্য সাধনাকে নিয়ে যাওয়ার জন্য কাকে ডেকেছেন, কোনো এক মাঝির নৌকাওয়ালা মাঝিকে ডেকেছেন এবং সেই মাঝিকে ডাকার পর নৌকা ঘাটে লাগিয়ে বলছে যত চাও মানে তুমি যা চাও তত লাও মানে তত পরিমাণে লাও, বলছে তরণী পরে মানে তরণীর উপরে তোমার যা আটবে তার সমস্ত লাও, বলছে আর আছে, বলছে আর যা আছে, বলছে আর নাই দিয়েছি ভরে মানে যা ছিল আমারই সাহিত্য সম্ভার বা কষ্টার্জিত কৃষি ফসল তা সমস্ত সব কিছু তরণীর উপরে ভরে দিয়েছি। যে এতকাল নদীকূলে, অর্থকাল অর্থাৎ দীর্ঘ সময় ধরে, অর্থাৎ কৃষকরূপী কবি বলেছেন দীর্ঘ সময় ধরে, এতকাল মানে দীর্ঘ সময় ধরে নদীকূলে মানে নদীর তীরে, যে জাহালয়ে ছিনু বলে মানে আমি যে সমস্ত সাহিত্য সাধনা বা আমার কৃষি ফসলগুলো নিয়ে আমি ভুলেছিলাম, যে সকলই দিলাম তুলে, সকলই মানে তার সমস্ত সাহিত্য সাধনা বা কষ্টার্জিত কৃষি ফসল তা কোথায় তুলে দিলেন, নৌকোয়। যে থরে বিথরে, থরে থরে মানে তিনি সাজিয়ে দিলেন, বলছে এখন আমারে লহ করুণা করে, বলছে এখন আমারে নিয়ে চলো করুণা করে অর্থাৎ দয়া দিয়ে আমাকে নিয়ে চলো। এখানে স্ট্যাঞ্জা থেকে বোঝা যায় যে মহাকালের নিয়মে সমস্ত সব কিছু মানুষ কি হয় পৃথিবীর বুকে থেকে মারা যায় তার সমস্ত সব কিছু সম্পদ রেখে গিয়ে, কবিও কিন্তু তার কৃষকরূপী কবিও কিন্তু তার কষ্টার্জিত কৃষি ফসল বা সাহিত্য সাধনাকে তিনি রেখে গিয়ে চলে যেতে চান স্বর্গপুরীতে, তাই তিনি এখানে বর্ণনা করেছেন। এবার কি আমরা স্ট্যাঞ্জারে অর্থগুলো জেনে নেব। থরে থরে, থরে থরে মানে স্তরে স্তরে তিনি সাজিয়েছেন, স্তরে স্তরে। দু নম্বর কি আছে, করুণা, করুণা মানে দয়া, তাহলে থরে থরে মানে স্তরে, করুণা মানে দয়া। এবার আপনাদের সামনে শেষ অর্থাৎ ষষ্ঠ স্তবক পড়ে শোনাবো এবং এর অর্থগুলো জানিয়ে দেব। ষষ্ঠ স্তবক আমরা দেখে নিই। যে ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তাহলে ঠাঁই নাই, তাহলে কবির ঠাঁই নাই বলতে কবির সমস্ত সব কিছু, কবি অর্থাৎ কৃষকরূপী কবি ফসলে বা সাহিত্যতে সেই নৌকাটা কী হয়েছে, পূর্ণ হয়ে গেছে, ছোট নৌকা, সেখানে কবি যেতে চাইছেন তবুও কবির যাওয়ার কোনো স্থান নেই। বলছে আমারই সোনার ধানে গিয়াছে ভরি, আমারই মানে এখানে কবি কৃষকরূপী কবি অর্থাৎ কবিগুরুর সোনার ফসলে বা সাহিত্য সৃষ্টিতে সেটা ভরে গেছে। শ্রাবণ গগনে, শ্রাবণ মানে শ্রাবণ মাসের আকাশে, শ্রাবণ মাসের আকাশ ঘিরে, যে ঘন মেঘ ঘুরে ফিরে, শ্রাবণ মাসের আকাশে মেঘ যেন ঘুরে ফিরে আসছে শূন্য নদীর তীরে, শূন্য মানে সেই ফাঁকা নদীর তীরে কবি কী করছেন, একাকী বসে আছেন, রহিনু পড়ি অর্থাৎ একা একা বসে আছেন। যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ কবির বা কৃষকরূপী কবির যে সাহিত্য সৃষ্টি বা কষ্টার্জিত সোনার ফসল, সেই ফসলটা কে নিয়ে গেল, সোনার তরী নিয়ে গেল। তাহলে আমরা এবার জানবো যে দেখো কবিগুরু লাস্ট বেলায় বা শেষ স্তবকে এসে বলেছেন তার সমস্ত কষ্টার্জিত কৃষি ফসল বা কৃষকরূপী কবির সমস্ত সাহিত্য সৃষ্টি কি নৌকাতে ভর্তি হয়ে গেছে, নৌকায় কবিগুরুর আর কোনো ঠাঁই নেই, সেখানে কবি যেতে চাইলেও কবিকে নিয়ে যেতে পারছে না। কারণ বলি এই মহাকাল বা মহাকালের নিয়মে পৃথিবীতে সবই বিলীন হয়ে যায়। মানুষ জন্মালে মানুষকে মরতে হবে, মানুষের ধন সম্পদ জীবন যৌবন সমস্ত সব কিছু ক্ষণস্থায়ী, মানুষ কোনোদিন চিরদিন বেঁচে থাকে না। কি হয়, মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যু অবশ্য হয়, তেমনি কবিও জন্মগ্রহণ করেছেন, তারও মৃত্যু অবশ্যই হয়েছে, কিন্তু তার যে সাহিত্য সৃষ্টি বা তার যে কীর্তি, সেই কীর্তির জন্যই তিনি কি করছেন, আমাদের কাছে বেঁচে আছেন।
যার পৃথিবীতে কীর্তি আছে সে মরেও চিরদিন অমর হয়ে রবে, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ অমর হয়ে রয়েছেন। কারণ হলো এই পৃথিবীতে যশ বা খ্যাতি মানুষকে বাঁচিয়ে রাখে, তেমনি কবিগুরুকেও তার যশ বা খ্যাতির জন্যে তাকে বাঁচিয়ে রেখেছে। এবার আমরা অর্থগুলো দেখে নেব। তাহলে ঠাঁই, ঠাঁই মানে স্থান, ঠাঁই মানে স্থান, ঠাঁই মানে স্থান। শ্রাবণ গগনে, মানে শ্রাবণ মাসের আকাশ। মাসের আকাশ। এগুলোই হলো সম্পূর্ণ আলোচনা। আজকে এই অবধি, পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে বা বিষয় নিয়ে আলোচনা করব।